আমরা প্রতিটা রাইড শুরু করি আমাদের এই ঘর থেকে। এখানে আমাদের ড্রেস ট্রেস সব কমপ্লিট। এখন আমরা বার হয়ে যাব। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি আছে এখনও। আর এই 11টা বাজতে 5 মিনিট বাকি আমরা চলে যাচ্ছি সোজা প্রয়াগরাজ, যেখানে মহাকুম্ভমেলা হচ্ছে। সে কুম্ভমেলার উদ্দেশ্যে আমরা দুজন রেডি হয়ে গেছি। আমাদের টার্গেট ছিল 11:30 থেকে 12টার মধ্যে বাড়াবো। ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর জন্য চেষ্টা করেছিলাম, ঘুমিয়ে পড়িনি, কিন্তু ঘুম হয়নি। ওই জন্য আগেই চলে যাই, আস্তে আস্তে যেতে লাগি। আমরা মহাদেবের উদ্দেশ্যে যাচ্ছি, ওই জন্য ঘর থেকেই হর হর মহাদেব। আমাদের মোটর ব্লগিং যে সেটআপে আমরা রেডি হই। তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো, আর রাস্তার যে আপডেট, কোন রাস্তায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু আপডেট আমাদের চ্যানেলে আসবে। একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এখানে বিভৎস ধুলো, অবশ্যই মাস্ক পরে আসবে। ওং নমঃ শিবায়। আমরা বার হয়ে গেছি, এখন বাজে 11:06। আর আমরা এখন সোজা চলে যাব প্রয়াগরাজে। দেখি কতটা টাইম লাগে। সামনেই ক্যানিং হসপিটাল মোড়, সে আমাদের পরিচিত। এইখানকার ভিডিওটা আমি প্রতিবারই বানাই। হসপিটাল মোড় থেকে আমরা নেব লেফট সাইডে হয়ে বারাইপুর সোনারপুর হয়ে আমরা চলে যাব সোজা দ্বিতীয় হুগলি সেতু ধরবো। দ্বিতীয় হুগলি সেতু ধরে আমরা বার হয়ে যাব NH 19, মানে বর্ধমান, যেটা GT রোড, ওই রোড ধরে বার হয়ে যাব। যাক, এখন বেশি কিছু ভিডিও বানাচ্ছি না। যেখানে যেখানে আমি টার্ন নেব বা যে রুট দিয়ে যাব সব আপডেটগুলো পরে দেবো। সূর্যটা উঠুক, ওঠার পরে আমি আপডেট দেবো। এখন অন্ধকার, ক্যামেরায় ঠিকঠাক আসবে না। এইরকম ফাঁকা বিদ্যাসাগর সেতু আমি এর আগে কখনো পাইনি। এখন বাজে 12:41, টোটাল এসছি 58 কিলোমিটার। আর আমি প্রতিবার যে পথে আসি সে একই পথ দিয়ে এসছি, ওই জন্য নতুন করে কিছু ভিডিও বানাইনি। আমরা অলরেডি কলকাতাকে টাটা জানিয়ে দিয়েছি। আর আমরা যে রুটটা ধরে যাব সেটা হচ্ছে NH 19, মানে কলকাতা দিল্লি হাইওয়ে, যেটা বা GT রোড। প্রথমে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ হয়ে তারপরে আমরা ঢুকবো বারাণসী। আমাদের পুরোপুরি টার্গেট আছে আজকে প্রয়াগরাজে পৌঁছে যাওয়ার। ওই জন্য আমরা 11টা দিয়ে শুরু করেছি। তাছাড়া কলকাতা থেকে আমাদের বাড়ি অনেকটা দূরে, সেজন্য একটু টাইম বেশি লাগে। কলকাতা ঢুকতে আমার টাইম লেগে গেছে প্রায়, মানে এই পার হতে 1 ঘন্টা 42 মিনিট লেগে গেছে। 42 না 40 মিনিট লেগেছে, 1 ঘন্টা। কারণ আমি 11:03 বার হয়েছে, এখন বাজে 12:42, মানে 1 ঘন্টা 40 মিনিট লেগে গেল শুধু কলকাতা পার হতে। এখনও সামনে কোনা এক্সপ্রেসওয়ে যে জ্যামটা আছে, ওই জ্যামটা পার হওয়ার পরে তারপরে কিছুটা ফাঁকা পাবো। আর তারপরে আছে বর্ধমান। এখন বর্ধমানের ওই রাস্তাটা আমি GT রোডে কখনো বাইক চালাইনি। আমি দানকুনি অবধি গেছি, বাট তার পাশে কখনো যাইনি। প্রথম থেকে টার্গেট ছিল যে লাদাখ যখন করবো একেবারে যাব, কিন্তু সেটা হলো না। তার আগেই হর হর মহাদেবের ডাকে চলেছি প্রয়াগরাজে। এখন বাজে 4:09, আমরা চলে এসেছি বর্ধমান। বাড়ি থেকে টোটাল 189 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর রোড কন্ডিশন যদি বলি, রোড কন্ডিশনের অভিজ্ঞতা খুব একটা ভালো না। তার প্রধান কারণ হচ্ছে দানকুনি থেকে শক্তিগড় রাস্তার অবস্থা খুবই খারাপ। যেমন ড্রাইভারশন আর তেমনই রাস্তার খারাপ অবস্থা। আর দ্বিতীয়ত আমাদের এত লেট হওয়ার আরও একটা কারণ আছে, প্রচুর পরিমাণে রাস্তায় ফগ, এত কুয়াশা যে 4 হাত দূরে কিছুই দেখতে পাচ্ছি না। আমার যত বাইকে যত লাইট সেটআপ, আপার ডিপার ফগ লাইট সব কিছু জ্বালানো, তা সত্ত্বেও 3-4 হাতের বেশি দেখতে পাচ্ছি না, এতটাই ফগ। একটু আগে আমরা চা বিরতি দিলাম, লাল চা আর খোঁজ করছিলাম, বাট হলো না। শেষ মিনিট বর্ধমান থেকে দুধ চা খেয়ে নিলাম। দুধ চা একটা বিস্কিট খেয়ে আবার বাইক চালাচ্ছি। একটু এনার্জি ড্রিঙ্কস বলতে পারো, এনার্জি ব্রেক নিয়ে নিলাম, নিয়ে আবার শুরু করে দিয়েছি।
এখন টাইম হয়েছে 5:35। টোটাল বাইক চালিয়েছি 276 কিলোমিটার। আছি এখন আসানসোল। আর এখান থেকে 8-10 কিলোমিটার সামনে গেলেই বরাকা রিভার। বরাকা রিভার পার হওয়ার পরে পড়বে ঝাড়খণ্ড। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করব। এই সামনে আছে বরাকা রিভার এবং তার মধ্যে ব্রিজ। ব্রিজটা পার হলেই ঝাড়খণ্ড, এপারে ওয়েস্ট বেঙ্গল। আর এই ব্রিজটাকে দুটো রাজ্যকে ডিভাইডার করে দিয়েছে। ব্রিজটা করেছে নদী, ব্রিজটা সংযোগ করেছে। আমার বলাটা প্রথম ভুল হয়েছে, নদীটা বরাকা নদীটাই ডিভাইডার করে দিয়েছে, আর ব্রিজটা করেছে সংযোগ করে দিয়েছে। আর ঠিক তার ডান সাইডে পড়বে মাইথন ড্যাম। যে মাইথন ড্যাম কিন্তু একটা পিকনিক স্পট, এখানে আমাদের অনেকে পিকনিক করতে আসে। এই যে এখন আমরা আছি বরাকা রিভারের উপরে, ব্রিজটার উপরে। এখনো অন্ধকার হয়ে আছে, মানে ভোরে ভোরে আমরা ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে ঝাড়খণ্ডকে ওয়েলকাম জানালাম। ঝাড়খণ্ডে আমরা ওয়েলকাম জানাইনি, ঝাড়খণ্ড আমাদের ওয়েলকাম জানালো। ভোর থাকতে থাকতে ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়ে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। ঝাড়খণ্ড খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম জানালো, কারণ এখনো ঝাড়খণ্ডের আসার আগে অবধি রাস্তা খুব ভালো পেয়েছি এবং এখান থেকে কয়েকশো কিলোমিটার রাস্তা দারুণ পাবো। আর ঝাড়খণ্ড যখন শেষের দিকে আসবে, মানে বিহারের বর্ডারের কাছে, সেখানে একটু রাস্তা কিন্তু আবার খারাপ আছে। সামনে দেখো গাড়ির অবস্থা, দেখো গাড়িটার চাকা খুলে গেছে, কি অবস্থা এখানে। আমরা বারহি পার হয়ে গেছি, আর একটু আগে দাঁড়িয়েছিলাম এক জায়গায়, মুখটু একটু ঘুম ঘুম পাচ্ছিল। কাল সারা রাত ঘুম না, ওই ঘুম ঘুম পাচ্ছিল, ওই জন্য চোখ মুখটা ধোয়ার জন্য আমাদের বাড়ি থেকে বার হওয়ার পরিকল্পনা ছিল রাত 1টায়। সেইভাবে প্রস্তুতি নেওয়া যে ওর ওর যত কাজ বাজ ছিল সব গুছিয়ে গাছিয়ে নিয়ে 8টার দিকে শুয়ে পড়বো। শুয়ে পড়ে ওরকম 12টা সাড়ে 12টা থেকে অ্যালার্ম দেবো, অ্যালার্ম দিয়ে উঠে পড়বো। বাট আমরা শুয়ে পড়েছি 7:30টায়, কিন্তু ঘুম আর আসে না। মানে এত চেষ্টা করে ঘুম আমাদের পায়নি, লাইট অফ করে হ্যান করে শ্যান করে অনেক কিছু করেছি, বাট ঘুম পাইনি আর। এমন একটা অবস্থা। এবং তার জন্য আমরা বার হয়ে গেছি 11:30টার দিকে বার হওয়ার পরিকল্পনা করি। তবুও ঘুম আসছে না বলে 9:30টার দিকে আমরা উঠে ড্রেস করা শুরু করে দিয়েছি। যে ড্রেস টেস করে আস্তে আস্তে ব্রাশ করা, ড্রেস করা, হ্যান্ড করা শ্যান করা, এগুলো করতে করতে 11:03-এ গাড়ি ছেড়েছি। ওয়েলকাম টু বিহার। আমরা কিছুক্ষণ আগেই বিহারে প্রবেশ করেছি, ঝাড়খণ্ডের সীমানা শেষ করে। আর ঝাড়খণ্ড শেষ করার আগেই আমার বাইকটাকে ও লঞ্চ করে নিয়েছি, পুরো ভরপুর। টোটাল ওর পেটের মধ্যে 900 টাকার ফুয়েল ঢুকলো। বাড়ি থেকে আমি 1000 টাকা মেরে এনেছিলাম, আর এখানে 900 মেরে দিলাম। টোটাল 1900 টাকার ফুয়েল আমি দিয়েছি এখনো পর্যন্ত। তবে ওখান থেকে ঘুরে আসা হয়ে যাবে, মানে আমি বিহার থেকে ইউপিতে প্রয়াগরাজ দেখে আবার ঝাড়খণ্ডে চলে আসতে পারবো। আশা করি এর মাঝখানে কোথাও আর ফুয়েল ভরতে হবে না। এ বাবা, এখানে লরির একটা অবস্থা দেখো, কি অবস্থা, কোথায় পড়ে আছে। আর এখন বাজে 11:43, মানে অ্যাকচুয়ালি আমাদের 12 ঘন্টা 43 মিনিট বাইক চালানো হয়ে গেছে। এখানেও অ্যাক্সিডেন্ট একটা, এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট। মাঝখানে একটা সমস্যা হয়ে গেল, আমার ডিজের মাইকটা গেল নষ্ট হয়ে। ওই জন্য বাড়ি বাজারের মধ্যে ঢুকলাম, ঢুকে সেখান থেকে, যত বাড়ি বলে ওটা, উচ্চারণটা ভুল হতে পারে, ওখানে মার্কেটের মধ্যে ঢুকে আমি আবার একটা অ্যাডাপ্টার, মানে টাইপ C to
3mm জ্যাক, ওই অ্যাডাপ্টার একটা নিলাম, আর একটা হেডফোন নিয়েছি, নিয়ে ওটা দিয়ে ব্লগিং বানাচ্ছি। এখন ভয়েস কেমন আসবে নো আইডিয়া, এডিট করার সময় বুঝতে পারবো কেমন আওয়াজ এসছে। যে মাইকটা ছিল দারুণ মাইক ছিল আমার, মাইকটা কোনো ক্রমে কোনো একটা প্রবলেম হয়তো হয়েছে, যার জন্য মাইকটা কোনো রেকর্ড হচ্ছিল না। আমি বুঝলাম তখনই যখন ভয়েস কন্ট্রোল কাজ করছে না, আমি বারবার অফের জন্য ভয়েস কমান্ড দিচ্ছি, বাট মানে ক্যামেরা কোনো রেসপন্স করছিল না, তখন বুঝলাম যে মাইকের কোনো একটা প্রবলেম হয়তো হয়েছে। তারপর দাঁড়িয়ে দেখি তাই, তার মধ্যে আমার 30-32টা ফুটেজ আছে, ফুটেজগুলো সব গেল। দেখ, যে ফুটেজগুলো পাবো সেই ফুটেজগুলো দিয়েই আমি আপডেট দেব। এখানে কি হলো আবার, পুরোটাই জ্যাম। এর মধ্যে শুধু মদের গন্ধ বার হচ্ছে, মানে সেই লেভেলের মদের গন্ধ। হুম, জানি না, জগৎপথ নেই না ওদিক দিয়ে, জ্যাম আছে। দেখি এখান দিয়ে যাই। দেখি যেতে পারছে। শুধু জ্যামটা দেখো, আমরা অ্যাকচুয়ালি রং সাইড দিয়েই যাচ্ছি। এই জ্যাম কখন ছাড়াবে কখন কি হবে ঠিক নেই। এই রং সাইড দিয়েই প্রয়াগরাজে চলে যাব। এই ভাইটাই আমাদের নিয়ে আসলো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। না হলে আমরা বাড়াতে পারতাম না। ও এখানকার স্থানীয় তো, ও জানতো কোথায় জায়গাটা আছে বাড়ানোর, যেমন এ একটা জায়গা আছে। ও আমাদের অনেক দূর থেকে টেনে টেনে নিয়ে এসছে, এসে বলছে এখান থেকে পার হও। কি অবস্থা, এই জ্যাম যে কত কিলোমিটার তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্যই কলকাতা থেকে যারা আসবে হাতে টাইম নিয়ে এসো। হ্যাঁ, এই ভিডিওটা যখন পাবলিশ হবে তখন কি অবস্থা হবে জানি না, কারণ ভিডিওটা পাবলিশ হবে এরা পরের স্নান আছে 12 তারিখে, শাহী স্নান, তারপরে আছে 26 তারিখে, তার আগে অবশ্যই ভিডিওটা পাবলিশ হবে। বাট তবু বলবো, পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই জটিল হয়ে আছে। প্রয়াগরাজে মহা স্নান যেদিন ছিল 29শে জানুয়ারি, তারপর থেকে যে সমস্যাটা হলো, তারপর থেকে কিন্তু বেশ সমস্যায় আছে। ওই জন্য হাতে টাইম নিয়ে এসো। কি পরিস্থিতি যেতে হচ্ছে আমাদের। টাইম হয়েছে 1:22, আমরা বিহারে এন্টার করেছি, বাট এই জায়গাটার নাম আমি জানি না। এখানে একটা মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার বিভৎস জ্যাম। কখনো মানে রাস্তার নিচ দিয়ে বা অন্য পাশের লেন দিয়ে আমাদের আসতে হয়েছে। এসে একটু ফাঁকা পেয়েছি, এখানে একটা রুম, মানে রুম ঠিক নয়, প্রথমে ভাবলাম থাকার হোটেল, তারপর দেখলাম না এখানে খাওয়া এবং থাকা দুটোই হয়। এবং এই ধাবায় আমরা এখন খেতে বসছি, আর ভেজ থালি অর্ডার দিয়েছি। ভেজ থালি নিচ্ছে 140 টাকা প্লেট। এখন কত দাম কি না কি দিচ্ছে ওসব দেখার দরকার নেই, এসছি খাবো, খেয়ে চলে যাব। আমাদের ভেজ থালি চলে এসছে। এখানে ভাত আছে, পাঁপড়, একটা ডাল, আর এপাশে চাটনি প্লাস পেঁয়াজ, আলু ভাজা আর সবজি। এখন আমরা এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ও পাঁপড় খাওয়া শুরু করে দিয়েছে। এটা খেয়ে মিনিট 5-10 বসবো, বসে এখান থেকে আবার চলে যাব। আমাদের এখন অনেকটা পথ, জ্যামেতে ফেসে গেছি। এখনও বারাণসী দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা লাগবে। বারাণসী 3 ঘন্টার আগে, সেখান থেকে আরও 3 থেকে 4 ঘন্টা প্রয়াগরাজ, মানে এখনও 6-7 ঘন্টা, মানে রাত 12টার আগে আমরা যেতে পারছি না। এই আমাদের বাহন আছে, বাহনকে
তো প্রথমেই খাইয়ে নিয়েছি, তারপরে আমরা খেয়েছি। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব শশারাম। এই শশারামকে ঔরঙ্গাবাদে ঢোকার আগে একটা রেস্ট নেব, তারপরে শশারামের দিকে চলে যাব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমরা একটু সেট আপটা রেডি করে নিই, তারপরে কথা হবে আবার। টাইম হয়েছে 3:09, আর আমরা টোটাল এসেছি 573 কিলোমিটার। এখন আছে ঔরঙ্গাবাদ, এরপরে একের পর এক ডেরি আসবে, ডেরি তারে সোন নদী, সোনের পরে শশারাম, তারপরে গিয়ে পড়বে বা বারাণসী। আমরা বারাণসী থাকবো না, পুরো চলে যাব প্রয়াগরাজ, সে যত রাত হোক। ওই ঔরঙ্গাবাদ সিটিটা ঠিক এই সাইডে, আমার ডান সাইডে, এই যে এই সাইডে সিটিটা আছে, আর আমরা বাইপাস দিয়ে বার হয়ে যাচ্ছি। যা দেখছি প্রায় 20-22 ঘন্টা লেগে যাবে আমাদের প্রয়াগরাজে যেতে, যেটা 15 থেকে 16 ঘন্টা লাগে। প্রচুর জ্যাম রাস্তায়, আর তাছাড়া এত গাড়ি, যে গাড়ি একটু স্পিডে তুলবো সেটা তুলতে পারছি না। ওই 50-55, ফাঁকা পেলে হয়তো 70-80 চালানো হচ্ছে, বেশিরভাগ 50-55, 40-42 এর মধ্যেই চলছে। আর বিহারের মাঝামাঝি জায়গায় ওখানে যা জ্যাম ছিল, বাপরে বাপ, একটানা প্রায় 10 থেকে 15 কিলোমিটার পুরো জ্যাম, মানে গাড়ি একটা চাকাও নড়ছে না। মানে 4 চাকা যারা নিয়ে আসবে ওখানে আজকে সকাল হয়ে যাবে। আর বেশিরভাগ গাড়ি যত দেখলাম ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার গাড়ি বেশি ওখানটায়। ঝাড়খণ্ডে তো আছেই, ঝাড়খণ্ড বিহারের আছে, প্রায় উড়িষ্যা এবং বেঙ্গলের গাড়ি প্রচুর পরিমাণে। তোমাদের বাইক বলে সাইড দিয়ে রাস্তার নিচ দিয়ে নেবে, অপোজিট লেনে গিয়ে, তারপরে ভিলেজের মধ্যে দিয়ে গিয়ে বিভিন্নভাবে আমরা বার হয়ে আসতে পেরেছি। আর রাস্তায় ধুলো হচ্ছে সেই লেভেলের। আমি এর আগে ধুলো পেয়েছিলাম মুম্বাই হাইওয়েতে, যেবার কেওনঝড়ে গিয়েছিলাম, বাট কেওনঝড়ের ভিডিওটা এখন আসেনি, কেওনঝড়ের ভিডিওটার পরে আসবে, কিন্তু ঘোরা হয়ে গেছে আগে। আমরা ডিসেম্বর মাসেই, ডিসেম্বরের শেষ 31 ডিসেম্বর এবং জানুয়ারি প্রথম সপ্তাহে আমরা গিয়েছিলাম কেওনঝড়। যেহেতু আমার ইউটিউবে এখনও কলকাতা টু কন্যাকুমারীর যে এপিসোডগুলো সেগুলো একের পর এক আসছে, ওই জন্য কেওনঝড়টা চাপা পড়ে গেছে। মহাকুম্ভর এপিসোড শেষ হওয়ার পরেই আসবে কেওনঝড়। মানে যা দেখছি আমি মোটামুটি হয়তো ঘুরেছি ডিসেম্বরের শেষ এবং জানুয়ারি ফার্স্ট সপ্তাহে, বাট ওই ভিডিও তোমাদের পেতে মিনিমাম ফেব্রুয়ারি বা মার্চ মাসে লেগে যাবে, মার্চ মাসে তো চলে আসবে। দেখো তো সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, একটা সামনেরটা সব ওয়েস্ট বেঙ্গল, মানে পুরো বাংলাটাই প্রয়াগরাজে চলে এসছে। আমরা চলে এসেছি সোন নদীর উপরে। সোন নদীটা পড়ছে বিহারের মধ্যে, আমি যেটুকু জানি, ভুল কি সঠিক তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। এখন একটাই উদ্দেশ্য, সূর্য থাকতে থাকতে বিহারটাকে টপকে যাওয়া। এই জন্যই অত রাতে রাতে বার হনো। আমিও চাইছিলাম না যে বিহারে রাত্রেবেলায় বাইক চালাই, যদিও বা এখন কেউ রাত্রেবেলায় মনে হয় না সেই সমস্যা আছে, কারণ প্রচুর পরিমাণে গাড়ি চলছে এখন। একটা সময় বিহার নিয়ে কিন্তু আমাদের মধ্যে কম ভয়ভীতি ছিল না, আজও আছে, বাট এখন একটু মনে হয় কমেছে। যে ওভারটেক করে যাবো, যেতেও পারছি না, উপাসে রাস্তার অবস্থা খুব একটা ভালো না। যেহেতু আমার 100 সেকশনের টায়ার, ওই জন্য ওইসব রাস্তায় রিস্ক নিচ্ছি না, বাট এখান থেকে ঠিক আছে। 100 সেকশন বা তার নিচে টায়ার হলে কিন্তু একটু হলেও প্রবলেম আছে। যেখানে রাস্তা মডিফিকেশন হচ্ছে, মানে এই যে আঁচড়ের মতন করানো আছে, ওইসব জায়গায় কিন্তু বাইকটা পুরো এখন তুলে যায়। সোন নদী পার হওয়ার পরে পড়েছে ডেরি শহর, এটা খুব ছোট্ট সিটি। আর এই সিটিটা পার হওয়ার পরে এবার বড় সিটি বলতে শশারাম পড়বে। এখন বাজে 4:51, টোটাল বাড়ি থেকে চালিয়েছি 645 কিলোমিটার, আর এখন আমাদের 216 কিলোমিটার যেতে বাকি। টাইম দেখাচ্ছে 9:19 বাজতে পারে। একটু আগে একটু ঘুম ঘুম পাচ্ছিল, ওই জন্য একটা পেট্রোল পাম্পে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে চোখে জল টল দেওয়ার পরে আবার পুরো ফ্রেশ মোডে এসে গেছি। আর প্রয়াগরাজে দেখছি আজকে বাইক যাচ্ছে প্রচুর পরিমাণে,
আমার চোখে তো কম করে 50 থেকে 60টা প্লাস পড়েছে, মানে আমাকে ওভারটেক করে চলে গেছে এতগুলো। হ্যাঁ, কখনো আমি হয়তো টিফিন করছি বা দাঁড়িয়েছি তখন, বা কখনো যাদের বড় শিশুর গাড়ি তারা আমার থেকে জোরে টেনে বার হয়ে গেছে, সেটাও আছে। আর প্রচুর দেখেছি, প্রায় 50-60টার উপরে। তাহলে আমার আগে পেছনে কত আছে? আমাকে ওভারটেক যদি 50-60টা হয়, তাহলে আগে পেছনে কত আছে ভেবে দেখো। যারা কলকাতা থেকে বা ওই দিক দিয়ে এদিকে বাইক রাইড করতে আসে, বেশিরভাগ সবাই টার্গেট করেছিল 29 তারিখ, তারপরে হয় 5, নয় 12, নয় 26। 29 তারিখের ওই দিন থেকে কিন্তু বাইকারদের আসা শুরু হয়েছে প্রয়াগরাজে। এই অযোধ্যা ঢোকার আগে যেমন একটা ওই ধনুকের মতন ছিলা থাকে না, ঠিক সেই ধরনের লাগছে এটা ব্রিজটা। মানে অনেকগুলো থাকলে হয়তো বেশ ভালো লাগতো না, দুটো আছে তো, এপাশে একটা ওপাশে একটা, পুরো ধনুকের মতো লাগছে। আর মাঝখানে যদি একটা তীর দিয়ে দিত, ঝাক্কাস হতো। তোমরা যারা এত কষ্ট করে এই ব্লগিংটা দেখছো, তারা যে উদ্দেশ্যে দেখছো সেই সম্পর্কে কয়েকটা কথা বলি। কলকাতা থেকে যারা প্রয়াগরাজের উদ্দেশ্যে সামনের 1 মাসের মধ্যে অর্থাৎ 26 তারিখের মধ্যে আসবে, তাদের সোজা সাপটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করবে। তাড়াতাড়ি বলতে যত রাত করে সম্ভব, ওই সকাল 6টা-8টা হলে কিন্তু একটা না, যদি ডাইরেক্ট প্রয়াগরাজে যাওয়ার টার্গেট থাকে কলকাতা থেকে, তাহলে কখনোই সম্ভব হবে না, মানে সঠিক সময়ে যাওয়াটা সম্ভব হবে না। প্রথম বাধা পড়বে দানকুনি থেকে আমাদের ল্যাংচা মহল অবধি, অর্থাৎ শক্তিগড় পর্যন্ত। রাস্তা প্রচুর খারাপ, আর খারাপ বলতে ড্রাইভারশন। আর ওই সময় রাত্রেবেলায় আমি যা কুয়াশা পেয়েছি, আমার লাইফ এত কুয়াশা দেখিনি আমি। আর তারপরে এসে ঝাড়খণ্ডের প্রথম দিকে খুব দারুণ পাবে, তবে শেষের দিকে মানে যেখানে ঝাড়খণ্ড আর বিহার বর্ডার, সেখানে কিন্তু খুব একটা ভালো রাস্তা পাবে না। আর বিহারের মধ্যে এসে কিন্তু বিশাল জ্যামে পড়বে, মানে মারাত্মক জ্যামে পড়বে। আর এখনো পর্যন্ত জ্যামটা হয়, একটাই বলছি যে সবাই একটা অনুমান করছো যে কতটা কি রাস্তা খোলা আছে, পুলিশ আঁকে দিচ্ছে কিংবা ব্যারিকেড করছে, কিন্তু ব্যাপারটা তাই সেজন্য নয়। ওখানে ক্রসিংটা আছে, ক্রসিং দিয়ে, এবং রাস্তাগুলো সবই ডাইভারশন করা। সেখানে একটা দুটো করে গাড়ি ছাড়ছে তো, আর বিভিন্ন রাজ্য থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে কয়েক হাজার গাড়ি পার ডে ঢুকছে। সেজন্য ওখানে লম্বা চওড়া মিনিমাম 15 থেকে 20 কিলোমিটারের একটা জ্যাম কিন্তু পাবে। তবে ভালো খবর যেটা, তোমরা মানে যখন আসবে, প্রথমে গুগল ম্যাপটা বা যে ম্যাপ, হ্যাঁ, বা আমাদের ভারতের যে কি যেন ম্যাপটার নাম ভুলে গেছি আমি, যাই হোক, যে ম্যাপটা একটু জুম করে দেখে নেবে কোথায় রেড আছে। রেড থাকলে এ পাশের লেন দিয়ে যাওয়া দরকার নেই, ওই পাশের লেন দিয়ে চলে যাবে। সুযোগ বুঝে ওই পাশের লেনে চলে যাবে, ওই পাশের লেন দিয়ে যাবে। সবাই তাই করছে, আমিও কিছু অংশ করেছিলাম। আমার ভিডিও যারা আগে দেখেছো, আমার একজন বিহারি একজন দাদা, তিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন। তারপরে হঠাৎ করে সামনে একজন আর্মি, ওখানকার পুলিশ নয়, আমাদের কেন্দ্র বাহিনী, তিনি আমাকে নয়, অনেকগুলো গাড়িকে ওইভাবে যেতে বলেন ওই সাইডে। আমি ওই সাইডে চলে গেছি। তারপরে দেখলাম ওই বিহারি দাদাটা একটু সামনে গিয়ে আমার দিকে হাত উঁচু করছে যে তুমি কি করলে এটা। মানে উনি বোঝাতে চাইছেন ওখানে 4 চাকাগুলো যেতে বলছে, বাইকদের নয়। যাক, ওই জন্য কিন্তু আমাকে প্রচুর সমস্যা ভোগাতে হয়েছে। তারপরে প্রায় 8-10 কিলোমিটার ওইভাবে আসতে হয়েছে। প্রথমে তো 5-7 কিলোমিটার আসতে হয়েছে ওইভাবে, তারপরে যা একটা উপায় বার করলাম, তারপরে 8-10 কিলোমিটার ওইভাবে আসতে হয়েছে জ্যামের মধ্যে দিয়ে, রাস্তার নিচ দিয়ে, একজনের বাড়ির মধ্যে দিয়ে, মানে বাড়ি বলতে দোকান কাম বাড়ি, তার মধ্য দিয়ে আসতে হয়েছে আমাকে। ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো, আর যেখানে একটু ফাঁকা পাবে টেনে নিও, না হলে কিন্তু একদিনে প্রয়াগরাজে পৌঁছানো খুব কঠিন হয়ে যাবে। এদিকে জ্যামটা দেখো, এদিকে জ্যাম দেখো, আর এদিকে সানসেট দেখো, দুটো একসঙ্গে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকে জ্যাম। ভাবো এরকম জ্যাম, অলরেডি আমার চোখে যেটুকু পড়ছে 7-8 কিলোমিটার তো হবেই, মানে পিছন দিকে আর এদিকে। তুমি যাবে কি করে? বাইক না হলে এদিক ওদিক করে গলে যাওয়া যায়।
আমি আর ক্যামেরাটা বন্ধ করছি না, শুধু জ্যামটাকে দেখো। আর বিহারিদের আক্কেল দেখো, ঠিক উল্টো দিক দিয়ে আসছে। ওদের বলে কি হবে, আমরাও এসছি দুপুরবেলা উল্টো দিক দিয়ে। আমি কম করে 8-10 কিলোমিটার এসছি। দেখেছো এখানকার যেসব বাসগুলো, লরি বাদ দিয়ে বা সাথে যে গাড়িগুলো, পাবলিক বাস উল্টো দিক দিয়ে আসা শুরু করে দিয়েছে। এই ঠিক এই বিহারিদের সঙ্গে আমি তামিলনাড়ুর একটা মিল পাচ্ছি। তামিলনাড়ুতে যেমন সিগনাল এটা কিচ্ছু মানে না, বিহার এরকম কিছু মানছে না। তবে একটা তামিলনাড়ুতে পার্থক্য অন্যটা অন্য জায়গায়, পুরো বিশাল কালচারাল। আর এখানে সেই ছিটে ফোটাটা যেন চোখে পড়ছে না। ছেড়ে আমরা ইউপিতে ঢুকে গেছি, আর ইউপি ওয়েলকাম করছে দেখো, কি দারুণ রাস্তা, তেমন লাইট। বিহারের রাস্তাটা একদম হাল বেহাল করে দিয়েছে, কিন্তু ইউপি দারুণভাবে ওয়েলকাম করলো। তাছাড়া ভারতবর্ষে সব থেকে এক্সপ্রেসওয়ে ইউপিতে আছে, ইউপিতে 5টা এক্সপ্রেসওয়ে আছে। আর সকাল থেকে আমাদের প্রবলেম ছাড়ছেই না। এমনি তো আমাদের না, রাস্তার যে প্রবলেম ওটা সবার ছিল। আমার যে নতুন করে প্রবলেমটা হলো সেটা ওই যে ক্যামেরার মাইকটা চলছে না। এখন আবার দেখছি আমার লেফট সাইডে ফগ লাইটটা জ্বলছে না, মাঝে মাঝে দপদপ করে উঠছে, আবার এ হয়ে যাচ্ছে। ওপারে বারাণসী, আর আমরা যে গঙ্গা ব্রিজের উপরে, ব্রিজটা পার হলেই বারাণসী। তবে বারাণসী আমরা ঢুকবো না, আমরা বারাণসী বাইপাস করে চলে যাব প্রয়াগরাজ। আর বারাণসী থেকে, এই বারাণসী আসতে গেলে, লাদাখ যেতে গেলে, লাদাখ, স্পিতি ভ্যালি সব কিছু এই বারাণসীর মধ্যেই যেতে হয়। আমরা এই বারাণসী থেকে ডান সাইড রেখে বাম সাইডে যে বাইপাস আছে, বাইপাস দিয়ে চলে যাবো NH-19 কে। এবার আমরা বিদায় জানাবো, একটু সামনে গিয়েই বিদায় জানাবো, কারণ NH-90 চলে যাচ্ছে কানপুর হয়ে দিল্লির দিকে, আমরা নিয়ে নেবো প্রয়াগরাজের দিকটায়। আর NH-90 যদি ফিল নিতে হয় বাইক চালিয়ে, তাহলে অবশ্যই, এখনো পর্যন্ত আমি যতদূর এসেছি, তাহলে ইউপিতে এসো, উত্তরপ্রদেশে এসো। NH-19 কাকে বলে? এটা এক্সপ্রেসের কোনো অংশেই কম নয়, মারাত্মক রাস্তা। আচ্ছা, প্রয়াগরাজ যাওয়ার জন্য এই সাইড নিতে হবে, এই সাইড হচ্ছে প্রয়াগরাজ। ওই রাস্তা চলে যাচ্ছে এই ব্রিজের ঠিক নিচ দিয়ে, কানপুর চলে যাচ্ছে, কানপুর হয়ে দিল্লি, আগ্রা, আগ্রা হয়ে দিল্লি। আর আমরা নিয়েছি প্রয়াগরাজের রাস্তা। सर वहां जाना है ऊपर। উত্তরপ্রদেশের গাড়িগুলো ঢুকতে দিচ্ছে, বাদ বাকি একটা গাড়ি ঢুকতে দিচ্ছে না দিকে। বার হতে দেবে, বার ঢুকতে দেবে না, কিন্তু আমাদের বাইকের কোনো বাধা নিষেধ নেই। দেখে নিলে কোন জায়গা অবধি গাড়ি ঢুকতে দিচ্ছে, ওই জায়গাটায় গাড়ি ঢুকতে দিচ্ছে, ওখানে এসে আটকে দেবে, দিয়ে তো ইউটার্ন নিয়ে চলে যেতে হবে, বা যেখানে হোক পার্কিং করতে হবে। সঙ্গমের দিকে বা এর দিকে যাওয়া কোনো পারমিশন নেই, কিন্তু বাইকের ক্ষেত্রে আসতে দিল। যারা বাইক নিয়ে আসবে কোনো চাপ নেই, দিব্যি চলে আসবে। এই কাঙ্ক্ষিত এলাহাবাদ প্রয়াগরাজে আমরা চলে এসেছি। এখানে শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর চোখ এই মেলাটার দিকে। মোটামুটি রোডের ভিউ থেকে শুরু করে তোমাদের যা যা প্রয়োজন জানার, এই ছবি দেখে বুঝে নাও। এখানে কিন্তু অন্য কোনো বাইক ঢুকতে দিচ্ছে না, সরি ভুল বললাম, অন্য কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, কোনো স্টেটের গাড়ি ঢুকতে দিচ্ছে না, ইভেন এই স্টেটের গাড়িও ঢুকতে দিচ্ছে না। যাদের অনলি ওপারের পাশাপাশি বাড়ি আছে, গাড়ি নিয়ে কর্মক্ষেত্রে গিয়েছিল, অনলি তাদের গাড়িগুলোই ছাড়ছে। আর বাইকের পারমিশন সবসময় আছে, তোমরাও বাইক নিয়ে আসলে আসতে পারবে, না হলে কিন্তু এই 25-30 কিলোমিটার আগে গাড়িটাকে পার্ক করে দিতে হবে, দিয়ে সেখান থেকে হেঁটে হেঁটে আসতে হবে। অনেকে অনেকে হেঁটে আসছে। আমি যখন ব্রিজে উঠি, মানে শাস্ত্রী ব্রিজ নয়, ছোট একটা ব্রিজ আছে দেখলাম, ওখানে উঠি, তখন অনেকে হাত উঁচু করছে বাইকে ওঠার জন্য।
কিন্তু সেটা সম্ভব তো নয়। মানে প্রয়াগরাজের পার্টে যেতে গেলে তোমাকে ব্রিজ পার হয়ে যেতে হবে, বা ঝুসি দিয়ে ঢুকে পিপাপ যে ব্রিজগুলো আছে সেইগুলো দিয়ে পার হতে হবে, পার হয়ে তাহলে কিন্তু সঙ্গমে যেতে হবে। সঙ্গম বলতে প্রয়াগরাজে যেটা সেক্টর 3-তে যে সঙ্গমের স্নান করার যে মেন জায়গাটা করা হয়েছে সেখানে তোমাকে যেতে হবে, তাছাড়া যেতে পারবে না। যারা বাইক নিয়ে এসছে অনেকে দেখলাম ওরা আমার সামনে দিয়ে ওরা ওই নিচের দিক নেমে গেল, মানে সেক্টর 11 থেকে সেক্টর 21 পর্যন্ত যে এই ঝুসির পারে যে সেক্টরগুলো আছে সেখানে সেই দিকে গেল। আর 1 থেকে 10 সেটা হচ্ছে প্রয়াগরাজের পারে আছে, 1 থেকে 10। তবে 1 থেকে 10-এর মধ্যে 5 নম্বরটা কিন্তু আবার জুসির পারে আছে। জুসি না ঝুসি আমি উচ্চারণটা ঠিকঠাক বলতে পারছি না, অনেক দিন আগে দেখেছিলাম তো ওই জন্য। আর একবার গুগলে দেখতে হবে, দেখে তারপরে ঠিকঠাক উচ্চারণটা বলতে পারবো। তবে ওই ধরনের কিছু একটা তোমরা ওটাকে দেখে মানিয়ে নিও। এপারে আমি এখন সেই পারেই আছি, ঝুসির পারে। এখানে 11 থেকে 21 নম্বর সেক্টর আছে। হ্যাঁ, আর তার মধ্যে 11 থেকে 21 আছে, প্লাস 5টাও আছে। আর ওপারে অনলি 1 থেকে 10, 5টা নেই। ব্রিজের উপর থেকে দৃশ্যটা দেখো একবার, এটাই হচ্ছে প্রয়াগরাজ। মানে মেলার প্রাঙ্গণ কত বড়, আমি কোথায় গিয়ে খুঁজবো আমি নিজেও জানি না। বাইকটা দাঁড় করা এখানে, নামো। সাবধানে সাবধানে সাবধানে, দিকে নয় ওইদিকে চলো। এই সেই প্রয়াগরাজ। আমি শুধু এই সাইডটাই তুলছি, মানে যতদূর চোখ যাচ্ছে পুরোটাই মেলার প্রাঙ্গণ। এদিকে এদিকে মানে কি বলবো, আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। এর মধ্যে গাড়ি চলছে, মানে বাইক নিয়ে আমরা আজকে ঘুরতে পারবো। দেখি আগে গিয়ে কোনো একটা সেক্টরে আমরা ঢুকে সেখানে অন্তত গাড়িটা মানে একটু বেডটা বুকিং করতে হবে। এখানে টেন্টও করা আছে। আমি হেলমেটে ভাইজারটা ফেলে নিই। টেন্ট করা আছে, যারা টেন্টে থাকতে চায় তাদের জন্য টেন্ট। এই বড় মনে হচ্ছে কোনো একটা আশ্রমের আন্ডারে এটা হবে। যা লাগছে, উফ, এতদিন শুধু অন্যের ভিডিও দেখে দেখে এসেছি, আজকে চোখের সামনে উপলব্ধি করছি। মারাত্মক মারাত্মক। তোমরা যারা বাইক নিয়ে আসার প্ল্যান করছো তারা অবশ্যই রাত্রেবেলা একবার এই ব্রিজের উপরে আসবে। মানে এই সেই ড্রোন শট বলে না, নিজের চোখ দিয়ে ড্রোন শটটা করবে, যে কি মারাত্মক লাগছে, মানে কল্পনার বাইরে। শুধু এইসব জায়গাগুলো দেখো, ক্যামেরায় কতটা আসবে, ক্যামেরা দেখে অতটা ভালো লাগবে না, নিজের চোখে দেখতে হবে। আমার তো চোখ মানে এপাশে যতদূর চোখ যাচ্ছে লাইট, এপাশেও যতদূর চোখ যাচ্ছে শুধু মেলা প্রাঙ্গণের আলো। এবং যে অস্থায়ী মন্দিরগুলো করেছে না, তার চূড়াগুলো খুব সুন্দর, মানে আলোয় যেন কি বলি, আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, যে আলোর যে প্রকাশ সত্যি খুব সুন্দর। আর এই হচ্ছে গঙ্গা নদী, আর যমুনাটা আসছে ওপাশ দিয়ে। আর গঙ্গার উপর যে অস্থায়ী ব্রিজগুলো না, এই ব্রিজগুলো তৈরি হয়েছে, ব্রিজগুলো দিয়ে হাঁটছে এখন। মানে এই ব্রিজ দিয়ে আসছে আর মাঝখানে ব্রিজটা দেখছি কেউ নেই, আর ওই পাশে ব্রিজটাই চলছে। আর ওই আর একটা, তার একটা ব্রিজ পরে আবার গাড়ি চলছে। তাহলে হয়তো আমরা জুসি দিয়ে নামতে ওই ব্রিজ পার হয়ে যেতে পারতাম।
থাক, ঠিক আছে, আমরা মেন রোড ধরে ধরে, আমার টার্গেট আছে 1 নম্বর সেক্টরে যাওয়ার। ওইদিকে তাকিয়ে ভিডিও করতে গিয়ে রাস্তা দিকে ঠিক চোখের দৃষ্টিটা রাখা হচ্ছে না, ওটা দিতে হবে, রুটের উপরে ফোকাস ফেলতে হবে, না হলে নিজেই ফোকাস হয়ে যাব।